আচ্ছা শোন, আজকে আমাদের 5 নাম্বার চ্যাপ্টার শেষ হয়ে যাবে আশা করি। তো 5 নাম্বারের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ধাতব বন্ধন। এটা আমরা মানে লেখাটা বই থেকেই লিখতে পারবো, যদিও বইয়ের সব লিখতে হবে না, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি প্রথমে একটু গল্পের মতো করে বলে যেখান থেকে অ্যাকচুয়ালি মেইন বর্ণনাটা শুরু হয়েছে সেখান থেকে ওই পুরোটা লিখলেই হবে। তো জিনিসটা বুঝে নে। আর একটা ভিডিও দেখাবো আর কি, যে এক্স্যাক্টলি কি ঘটে। আমরা তো এমনিতে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এগুলা পড়লাম। সেগুলোর মধ্যে ইলেকট্রনের একটা আদান প্রদান হইতো, আর একটা ইলেকট্রন পুরোপুরি আহ, উম, ইয়া একটা আরেকটার সাথে শেয়ার হইতো, এরকম ছিল। তো এই ধাতব বন্ধনটা আয়নিক সমযোজী এই দুইটার মতো না, এটা একটু স্পেশাল টাইপের বন্ধন। আর এটা শুধুমাত্র ধাতুর মধ্যেই থাকে, ধাতুর মধ্যে ধাতুর পরমাণুগুলো যে বন্ধন দিয়ে আবদ্ধ থাকে সেটাকে আমরা ধাতব বন্ধন বলি। তো এটা বোঝার জন্য আগে একটু ছোট্ট একটা গল্পের মতো করে যদি জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে, ধর আমরা যদি এটা একটা কলোনি চিন্তা করি, এবং এই কলোনিটা হচ্ছে ধর রেস্ট্রিক্টেড কলোনি, ধর ওই ক্যান্টনমেন্টের ভিতরে যে ইয়াগুলা থাকে, বা ক্যান্টনমেন্ট এরিয়া আর কি, যেখানে বাইরের লোকজন এন্ট্রি করতে পারবে না সহজে, অ্যাক্সেস নাই। তো এইখানে ধর এগুলা হচ্ছে ইয়াগুলা ওই বিভিন্ন বিল্ডিং গুলা। ওকে। তো কলোনির মধ্যে যেটা নর্মালি হয়, যেই বেশ ফাঁকা স্পেস থাকে, এবং বিকালবেলা এইখানে পোলাপান ছোটাছুটি করে, আই মিন খেলাধুলা করে। তো এখন যদি একটা আমরা কোনো এক বিকালের কথা যদি এখানে চিন্তা করি, এরকম একটা অবস্থা হবে। তো বিকাল বেলা এই কলোনিতে গেলে এখানে অনেক পিচ্চি পাচ্ছি এরকম কানামাছি ভোভো অথবা ছোঁয়াছুঁয়ি কিছু একটা খেলতে থাকবে। তো এখন কথা হচ্ছে, কিছু পোলাপান ধর এখানে দাঁড়ায় দৃশ্য দেখবে, এরকম আছে না? নর্মালি ক্যান্টনমেন্টে চিপায় থাকার অপশন কম। আচ্ছা, এখন আসি। তো এইখানে বাইরে থেকে যদি আহ, এমন একজন কেউ এখানে এন্ট্রি করলো যে এই ক্যান্টনমেন্টের রেগুলার লোক না, এরকম যদি কেউ আসে, তাইলে সে তখন ধর এই ছেলেটাকে এখানে দাঁড়ায় পিছিয়ে দাঁড়ায় আছে ওখানে, সে কিন্তু এটা বলতে পারবে না যে এই পিচ্চিটা এই বিল্ডিং এর সেটা সে বলতে পারবে না কনফার্মলি, কারণ সে এইখানকার কোনো বিল্ডিং এর হইতে পারে, ওখানে গিয়ে দাঁড়ায় আছে। বাট সেইটুকু কনফার্ম যে পিচ্চিটা এই কলোনির। ওকে। কারণ বলছি কলোনিতে নর্মালি বাইরের পিচ্চিরা এসে খেলবে এটা হয় না, যদি আমাদের ওই যে আই মিন ক্যান্টনমেন্ট কলোনি যদি হয়। কিন্তু আমাদের এই শাহজাহানপুর কলোনি হইলে সেখানে যে কোনো পিচ্চি ঢুকতে পারবে, সমস্যা নাই। এখন আসি। তো আহ, এই এইরকম একটা আবহ। আবার একই সাথে এই পিচ্চিগুলা, তার মানে এই পিচ্চিগুলাকে যখন তারা এইখানে ওই ছোটাছুটি করতেছে, তারা কোনো নির্দিষ্ট বিল্ডিং এর এটা আমি বলতে পারবো না, কিন্তু তারা এই কলোনির এটা আমি কনফার্ম। আচ্ছা, আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে এই পিচ্চিগুলা খেলার ছলে, ধর নর্মালি এই বিল্ডিং এর যে প্যারেন্টসরা আছে তাদের সাথে এই বিল্ডিং এর প্যারেন্টস এর যোগাযোগ নাই বা জানাশোনা নাই, আই মিন এটার সাথে এটার ওরকম কানেকশন নাই। বাট মানে সরাসরি কথা হয় এরকম হয় না, বাট এই পিচ্চিটা এই ধর খেলার ছলে এই বিল্ডিং এর পিচ্চির সাথে এই বাসায় যদি এই যে আহ, যাওয়া আসা হয়, তখন এই পিচ্চিটার মাধ্যমে এই দুই ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হবে বা জানাশোনা ক্রিয়েট হবে। তার মানে একই সাথে এই পিচ্চিগুলা এই বিল্ডিং গুলার মধ্যে বা ফ্যামিলি গুলার মধ্যে একটা কানেকশন সৃষ্টি করে দিচ্ছে। ওকে। তাহলে এখানকার কয়েকটা বৈশিষ্ট্য যেটা বলতেছি, পিচ্চিগুলা হচ্ছে নর্মালি আমরা বলতে পারতেছি না, তারা সবসময় ছোটাছুটি করতেছে, এটা একটা ব্যাপার। আরো একটা ব্যাপার, যে কোনো সময় আমি বলতে পারতেছি না যে কোনো একটা পিচ্চি কোনো একটা নির্দিষ্ট বিল্ডিং এর, কারণ আমার এক্সাক্ট আইডিয়া নাই যখন আমি বাইরে থেকে দেখতেছি। আরো একটা ব্যাপার, এই পিচ্চিগুলো একটা 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 দুইটা ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করে দিচ্ছে এই যাওয়া আসার মাধ্যমে। ওকে, ঠিক আছে। তো এখন এই থাক, নাম দিতে গেলে আবার কাহিনী হয়ে যাবে। তো এখন আসি। তো তো আমাদের এখন এই
ওয়ালাইকুম আসসালাম। এই সবাই ওয়েলকাম কর, চলে আসছে ড্রাইভার। আচ্ছা এবারে এইখানে আহ ধর আমরা সোডিয়াম ধাতুর একটা খন্ড নিছি, তার সাথে এটাকে মিলাই। এটা একটা সোডিয়াম ধাতুর পরমাণু। সোডিয়াম ধাতুর মধ্যে ধাতুর পরমাণুগুলো এইভাবে থাকে। আহ এখন এই বাইরে এই যে একটা আমরা একদম বাইরের পরমাণুটা নিয়ে চিন্তা করতেছি। বাইরের পরমাণু বলতেছি, বাইরের ইলেকট্রনটা নিয়ে চিন্তা করতেছি। ভিতরের যে 10টা ইলেকট্রন সেটাকে দেখাচ্ছি না, বাইরেরটা নিয়ে দেখাচ্ছি। তাইলে এই যে বাইরের ইলেকট্রনগুলা প্রত্যেকটা পরমাণুর বাইরের শেলের, এইটা নিউক্লিয়াসের সাথে খুব দুর্বলভাবে আবদ্ধ থাকে। এর ফলে এই ইলেকট্রনগুলা এখান থেকে ছুটে এখানে বেরোয় আসতে পারে, এই ফাঁকা জায়গাটায় বেরোয় আসতে পারে, যেমন এইখানে বাচ্চাগুলা বেরোইছে। ওকে, তো এই যে যখন বেরোয় আসলো তখন ও এটাকে পজিটিভ বানাই দিয়ে আসবে, মানে পুরা পরমাণুটাকে, আর এইখানে ইলেকট্রনটা চলে আসলো। তো এই ইলেকট্রনগুলা এক জায়গায় ফিক্সড হয়ে থাকবে না। এই যে এই বাচ্চাগুলার মতোই তারা এইখান থেকে এইখানে আসবে, এই গ্যাপের মধ্যে আবার আসতে পারবে, ওই গ্যাপে যাইতে পারবে, আই মিন এই পুরা জায়গার মধ্যে ছোটাছুটি করতে পারবে এই ইলেকট্রনগুলা। ভিডিওটা দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি ছোটাছুটি করে। তার মানে ইলেকট্রনগুলা তখন আর কোনো একটা নির্দিষ্ট পরমাণুর অধীনে নাই, যেটা তো আর এখানেই কাহিনী হয়েছিল যে কোনো একটা নির্দিষ্ট বিল্ডিং এর যেই বাচ্চাটা, এটা তুই আর বলতে পারবি না। কিন্তু তুই এটা কনফার্ম এই খণ্ডটার ইলেকট্রন ওইটা, যেমন এখানে কনফার্ম ছিলি কলোনিটার, ওই বাচ্চাটা ওই কলোনির। তাইলে এই ক্ষেত্রে যেটা হইলো যে ইলেকট্রনগুলা পরমাণুর বাইরের শক্তি স্তর থেকে ছুটে বেরিয়ে আসলো, এবং তারা এই জায়গার মধ্যে পুরা খণ্ডের মধ্যে ছুটাছুটি করতেছে, এবং এইখানে ইলেকট্রন কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে নাই, পুরা ধাতব খণ্ডটার হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা ইলেকট্রন তার মানে সবসময়ই এই ধর এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে, ওইখানে স্পেস যে ফাঁকা হবে ওখানে আরেকটা ইলেকট্রন চলে যাবে, এভাবে সবসময় এখানে ইলেকট্রন মুভ করতেছে। এই ইলেকট্রনগুলোকে আমরা মুক্ত ইলেকট্রন বলি বা ডিলোকালাইজড ইলেকট্রন বলি, যেটা তার লোকেশন থেকে বেরোয় আসছে, অথবা সঞ্চারণশীল ইলেকট্রন বলি, অনেকভাবে নাম বলা যায়। আর হচ্ছে যে জিনিসটা এই যে রেখে আসলো, মানে এখানে যে বিল্ডিং গুলা ছিল, এই পোর্শনটা যেটা হচ্ছে অ্যাটমিক কোর, আই মিন ওই মুক্ত ইলেকট্রন বাদে পরমাণুর বাকি পোর্শনটা, এটাকে অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস বলে, যেগুলো কিন্তু স্থির হয়ে আছে, ইলেকট্রন মুভ করতেছে। তো আমরা যদি এটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে আমাদের মনে হবে ইলেকট্রন যখন মুভ করে, আগেই বলে আসছি ইলেকট্রন মেঘের মতো দেখা যায়, ওই যে 2 নাম্বার পদার্থের গঠন পড়ানোর সময় বলছি। তো যখন তুই ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখবি যে যেন এখানে মনে হবে কোনো ফ্লুইড ছুটাছুটি করতেছে, মানে পানি মনে হবে, আর তার মধ্যে এই যে এই ইয়াগুলা অ্যাটমিক কোর গুলা ভাসতিছে। তার মানে দেখলে অনেকটা মনে হবে এখানে একটা ইলেকট্রন সি, মানে ইলেকট্রনের সমুদ্র, যার মধ্যে ওই পজিটিভ চার্জ গুলা ভাসতিছে। ওকে, আচ্ছা। আর আরেকটা ব্যাপার, যেমন এখানে একটা এই পিচ্চি যখন এই বাসা থেকে এই বাসায় যাচ্ছিল, দুইটার মধ্যে একটা কানেকশন হয়ে যাচ্ছিল, এইখানেও তাই হবে। এই ইলেকট্রনটা যখন এই দুইটার মাঝে আছে, এটাও পজিটিভ, মানে পুরাটা এটাও পজিটিভ, এই পজিটিভ এই ইলেকট্রনকে টানবে, এই পজিটিভ এই ইলেকট্রনকে টানবে। এর ফলে যদিও তাদের মধ্যে নর্মালি কোনো বন্ধন থাকার কথা ছিল না, কিন্তু এই ইলেকট্রনের আকর্ষণের কারণে, যেহেতু ও এই ইলেকট্রনটাকে টানতেছে, ও নিজে পজিটিভ, আবার ও পজিটিভ এই ইলেকট্রনকে টানতেছে, ওদের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হয়ে গেল। এই স্পেশাল টাইপের বন্ধনটা হচ্ছে ধাতব বন্ধন। সবাই কি এটুক ক্লিয়ার হয়েছিস? লাস্টের দিকে এই যে এখানে ছুটে বাইরে বেরিয়ে আসে যে ইলেকট্রনটা, সবসময় ওই স্পেসের মধ্যে একটা ইলেকট্রন আছে, যদিও নট নেসেসারি ওই ইলেকট্রনটা এই পরমাণুরই হইতে হবে, কিন্তু ইলেকট্রনটা সবসময় ওই যে গ্যাপগুলোতে থাকবে, কারণ একটা চলে গেলে আরেকটা আসতেছে। তাইলে
এই যে এই পরমাণু থেকে ইলেকট্রন বাড়াই গেছিল, এটা পুরাটা পজিটিভ হয়ে গেছিল। পাশের পরমাণু থেকে ইলেকট্রন বাড়াই গেছিল, সেটা পুরাটা পজিটিভ হয়ে গেছিল। আর এই যে মাঝখানে ওই ছোটাছুটি করা ইলেকট্রনটা বা এই দিকেও থাকবে এইটার সাথে, তাহলে এই পজিটিভ এই ইলেকট্রনকে টানবে, কারণ প্লাস সবসময় মাইনাসকে টানে। আবার এই মাইনাসকে এই পজিটিভ টানবে, এর ফলে এই দুইটার মধ্যে একটা, এই দুইটা দেখ এইটার মাধ্যমে যুক্ত হয়ে গেছে। এই ইলেকট্রনটা দুইটার মধ্যে ব্রিজ হিসেবে কাজ করতেছে। যেমন এইখানে এই পিচ্চিটা এই দুই বিল্ডিং এর ফ্যামিলির মধ্যে বন্ডিং এর জন্য ব্রিজ হিসেবে কাজ করতেছিল। এটা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এই স্পেশাল টাইপের, আচ্ছা এই আবিরের খুব প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা শোন, তো এই স্পেশাল টাইপের বন্ধনটাকে আমরা ধাতব বন্ধন বলতেছি। এবার একটু খেয়াল কর, এই আমরা নর্মালি আমাদের বাসায় যদি পাশের বাসা থেকে একটা আসলো আর কি, এরকম ছোট বাবু আসলো, প্রথম দিন হয়তো ভাল লাগবে, আর যদি শান্ত হয় তো ভাল লাগবে আর কি রেগুলার। একটা আসলো আমরা খুশি আর কি, দুই বাসায় যাওয়া। এখন দুইটা আসলো, আমাদের বন্ডিংটা আরেকটু ভালো হইতে পারে যে দুই ফ্যামিলির মধ্যে যদি বেশি এরকম ধর ওই পিচ্চির সাথে আর ভাই বা বোনও আসতেছে, এরকম একটা অবস্থা। তো কিন্তু এখন যদি এরকম হয় যে ওই বিল্ডিং থেকে 3টা 4টা পিচ্চি আসা শুরু করছে, পরের দিন কিন্তু আমরা লাঠি নিয়ে দাঁড়াই, আমরা কিন্তু লাঠি নিয়ে দাঁড়ায় থাকবো, আর আসতে দিব না, ব্যাপারটা এরকম। ওকে, তার মানে এখানেও তাই অবস্থা। যদি একটা ইলেকট্রন এরকম দুইটা পরমাণুর মাঝখানে যদি একটা ইলেকট্রন থাকে, ধর সোডিয়াম, সোডিয়ামের মধ্যে এটা সোডিয়াম ছিল, এটাও সোডিয়াম, একটা করে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসবে, তখন যে বন্ডিংটা হবে, যদি এটা ম্যাগনেসিয়াম হয় তখন দুইটা ইলেকট্রন থাকবে মাঝখানে, ম্যাগনেসিয়াম দুইটা করে ইলেকট্রন ছেড়ে দেয়, তখন বন্ডিংটা আরেকটু শক্তিশালী হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরেকটু শক্তিশালী হবে, কিন্তু এরপরেই পিটাপিটি শুরু হবে, এরকম একটা অবস্থা। ওকে, তার মানে ইলেকট্রন যদি বেশি আসা শুরু করে, তাহলে আস্তে আস্তে এই বন্ধন মানে একটা একটু শক্তিশালী বন্ধন হবে, ধাতব বন্ধন। দুইটা ইলেকট্রন যদি ছাড়ে, যেমন ম্যাগনেসিয়াম, সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরেকটু বেশি হবে, অ্যালুমিনিয়ামের আরেকটু বেশি হবে। এরপরে আস্তে আস্তে আবার যদি এর চেয়ে বেশি ইলেকট্রন আসার অবস্থা হয়, তাহলে কিন্তু আবার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকবে। তো এই ব্যাপারগুলা একটু বেসিকের জিনিস, যদিও তোদের এখনই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে ওরকম আসবে না, এমনি বলে রাখলাম যে ধাতব বন্ধনটা এভাবে ইয়া হয়। এটা 9 ইয়া এইচএসসি তে ওটা নিয়ে আবার পড়বি। এইটুক নিয়ে কারো আর কোনো কোশ্চেন আছে? তাহলে আমি এখন একটু এক্স্যাক্টলি দেখাই যে কিভাবে ইলেকট্রনগুলো মুভ করে, এটা একটু দেখি। আচ্ছা, তাহলে এই ধাতব বন্ধন এটা কিভাবে হয় এক্স্যাক্টলি সেটা একটু দেখবো। এখানে আমরা যে পরমাণুগুলো, এটা হচ্ছে নর্মাল পটাশিয়ামের একটা খণ্ড নেওয়া হয়েছে, এগুলো সব পটাশিয়াম ধাতুর পরমাণু। এই লাস্টে এসে ইলেকট্রনটা, এখন আমরা এই যে এইটুক পোরশন, এই যে বাইরের ইলেকট্রনটা বাদে ভেতরের যে পোরশনটুকু, আই মিন পটাশিয়ামের তো এই এই 1s2 2s2 2p6 3s2 3p6 প্লাস নিউক্লিয়াস, এই পুরাটা সহ এই পুরাটাকে আমরা, এই জিনিসটাকে আমরা অ্যাটমিক কোর বলতেছি, হুম, বা পারমাণবিক শ্বাস বলতেছি। এই দেখ এখন যেটা হইলো, এই যে ওর বাইরের অরবিটালের যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা এখন মুক্ত হয়ে এই পুরাটা জায়গার মধ্যে এভাবে ছোটাছুটি করতে পারবে, এভাবে চলাচল করতে পারবে। তো তখন এগুলাকে আমরা মুক্ত ইলেকট্রন বলি বা সঞ্চালনশীল ইলেকট্রন বলি। এবং এটাকে তখন দেখতে, এই যে লেখা আছে সি অফ মোবাইল ইলেকট্রন, মানে হচ্ছে ইলেকট্রনের সমুদ্রের মতো লাগবে, যেখানে এরা ভেসে আছে বলে মনে হবে। তো এটা ছিল আমাদের ধাতব বন্ধন। এই মুক্ত ইলেকট্রনগুলো থাকার কারণে ধাতবের ইসে ধাতুর কিছু বৈশিষ্ট্য দেখা যায়। তো ধাতব বন্ধনের কারণে ধাতুর যেসব বৈশিষ্ট্য আসে সেগুলা নিয়ে এখন একটু কথা বলবো। তাহলে আবার আমি বোর্ডে আসতেছি। আচ্ছা শোন, আচ্ছা শোন শোন শোন, আচ্ছা এবার এই আমাদের এই ধাতুর মধ্যে ধাতব বন্ধনের কারণে, এই মুক্ত ইলেকট্রন থাকার কারণে ধাতুর মধ্যে কিছু বৈশিষ্ট্য চলে আসছে। প্রথমটা হচ্ছে ধাতু বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো বিদ্যুৎ পরিবহন করতে পারার রিজন কি? যে
এই যে এখান দিয়ে ছোটাছুটি করা ইলেকট্রনগুলা আমরা যদি এখন এই ধাতুর খণ্ডের দুই পাশে তার দিয়ে ব্যাটারি যুক্ত করে দেই, তাহলে এখানে যে ছোটাছুটি করা ইলেকট্রনগুলা ছিল এগুলা সেই মুক্ত ইলেকট্রন, আমি আর দেখাইলাম না, যেগুলা এলো পাথারি ভাবে ছোটাছুটি করতেছিল তারা একটা দিকে ফ্লো করা শুরু করবে। আই মিন এই পজিটিভ গুলা এই ইলেকট্রন গুলাকে এইদিকে টানবে আর নেগেটিভ গুলা বিকর্ষণ করবে, এর ফলে ইলেকট্রন গুলা সবগুলা একদিকে মুভ করা শুরু করবে, তখন এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে। তো মুক্ত ইলেকট্রন থাকার কারণেই তার মানে ধাতু বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে। সেকেন্ড হচ্ছে ধাতু তাপ পরিবহন করতে পারে। এটা রিজন কি, যে আমরা যখন একটা ধাতুর খণ্ডের এক পাশে এরকম হিট দেওয়া শুরু করব, এই পাশে হিট দেওয়া শুরু করব, তো ফার্স্টে এইখানকার এই লেখা মেসেজ দিস না এখন, এইখানে ইলেকট্রন ফার্স্টে তাপ গ্রহণ করবে, এই মুক্ত ইলেকট্রনগুলো তাপ গ্রহণ করবে, গ্রহণ করে এই ইলেকট্রনগুলো ফার্স্টে উদ্দীপ্ত হবে বা হিটেড হবে, তারপরে এই ইলেকট্রনগুলো তো এইখানে থাকতেছে না, তারা কিন্তু আবার চলে যাচ্ছে ওই সাইডে। তো ইলেকট্রন যেহেতু ছোটাছুটি করতেছে, এই সাইডে একটা ইলেকট্রন আগে তাপ নিয়ে যখন ওই সাইডে চলে যাবে, তো ওই সাইডও গরম হবে তখন। এই জন্যই ধাতুকে এক সাইডে তাপ দিলে আর এক সাইডে তাপ আমরা ফিল করতে পারি, সেটা ওকে, তার মানে তাপের পরিবহন হয় এবং সেটা খুব দ্রুত হয় অন্যান্য পদার্থের তুলনায়। আচ্ছা, আর এই তো এই বৈশিষ্ট্য দুইটাই তোদের বইয়ে দেওয়া আছে। আর এইবার আমরা দুইটা এক্সট্রা কোশ্চেন পড়ে, এই মেসেজিং অফ কর এখন, আমরা আর দুইটা কোশ্চেন পড়ে এই চ্যাপ্টারটা শেষ করব। এই দুইটা কোশ্চেন এক্সট্রা আসে, পুরাতন বইয়ে ছিল, নতুন বইয়ে নাই, বাট গাইড টেস্ট পেপারগুলোতে থাকে, সো স্যাররাও দেয়। সেটা হচ্ছে একটা কার্বন আর গ্রাফাইট দুইটা একই গ্রুপের মৌল, গ্রুপ 14, কিন্তু মানে কার্বনের দুইটা রূপভেদ আর কি, যে কার্বনের দুইটা রূপভেদ হচ্ছে, একটা হচ্ছে ডায়মন্ড যেটা, আর একটা হচ্ছে গ্রাফাইট বা ওই পেন্সিলে যেটা আমরা ইউজ করতেছি। তো হীরা আর গ্রাফাইট কার্বনের দুইটা রূপ, কার্বন কয়েকভাবে প্রকৃতিতে থাকতে পারে, এর মধ্যে এটা একটা, এই দুইটা আছে, সেটা হচ্ছে যে কার্বন গ্রাফাইট আকারে থাকে, আবার এই হীরা এটার মধ্যেও কার্বন, দুইটার মধ্যেই কার্বন থাকে, অসংখ্য কার্বন পরমাণু একটা আরেকটার সাথে যুক্ত, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে যুক্ত। এই কারণে দুইটা ডিফারেন্ট বৈশিষ্ট্য দেখাচ্ছে, যে হীরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, বাট গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। এটার রিজনটা কেন এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তোরা অ্যান্সারটা লিখতে হলে সেটা কোনো গাইড বা টেস্ট পেপার ফলো করতে পারিস, কিন্তু আমি মেইন কাহিনীটা বলে দিচ্ছি। একটা হচ্ছে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী, হলেও ডায়মন্ড বা হীরক বা হীরা যেটাই বলি না কেন, হীরক বিদ্যুৎ অপরিবাহী। এখন এই রিজনটা আমাদের এই এটার গঠন দুইটা বুঝলেই হয়ে যাবে। সেটা হচ্ছে কার্বনে গ্রাফাইটের কথা যদি আগে চিন্তা করি, গ্রাফাইটের মধ্যে প্রত্যেকটা কার্বন, আমি ভিডিওতে দেখাচ্ছি, গ্রাফাইটের মধ্যে প্রত্যেকটা কার্বন তার চারপাশে আরো 3টা কার্বনের সাথে যুক্ত হয় এভাবে, কারণ কার্বনের বাইরে 4টা ইলেকট্রন থাকে। সো সে ওই যে আমরা দেখছিলাম যে সে জৈব যৌগের মধ্যেও দেখছি একাধিক কার্বনের সাথে সে যুক্ত হতে পারে। তাইলে আর এভাবে 3টা ইলেকট্রন আবার 3টা কার্বনের সাথে যুক্ত হয়েছে, আবার এই কার্বনটা আরো 3টা কার্বনের সাথে, মানে এইরকম এইদিকে একটা, আর হচ্ছে আবার এইদিকে একটা, এইভাবে এই যে এরকম বেনজিন বলয়ের মতো এইভাবে কার্বনগুলা এই প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন,
যুক্ত হয়ে একটা শীট বানায় ফেলে, লেয়ার বানায় ফেলে। ওকে, জাস্ট কাগজের মতো। এই প্রত্যেক ও যেখানে এরকম প্রত্যেকটা কার্বন প্রত্যেকটার সাথে 3টা বন্ধন দিয়ে যুক্ত আছে, তাদের কিন্তু একটা করে ইলেকট্রন অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে। আমরা জানি কার্বনের বাইরে 4টা ইলেকট্রন থাকে। তো এই যে একটা শীট হইলো, এরকম নিচে পরপর কয়েকটা লেয়ার হবে, এরকম একটা লেয়ার হবে, নিচে আরেকটা লেয়ার হবে, ধর নিচে আরেকটা লেয়ার আঁকি আমি। এরকম আরো লেয়ার হবে। তো এই যে লেয়ার গুলা হলো প্রত্যেকটা কিন্তু জাস্ট ফ্ল্যাট একদম, আহ, কাগজের মতো যদি চিন্তা করি, শীটের মতো। তো এই যে 2টা লেয়ার বা আরো পরপর লেয়ার আছে, এই 2টা লেয়ার আবার এই যে পরস্পরের সাথে ভ্যান্ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ থাকে। একটা লেয়ার আর একটা লেয়ারের সাথে ভ্যান্ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ থাকে। আর এইখানে প্রত্যেকটা কার্বন তার বাইরে আসলে একটা করে ইলেকট্রন অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে। যে ইলেকট্রনটা সে ইউজ করে নাই, সেই ইলেকট্রনটা প্রত্যেকটা কার্বনের সাথেই কিন্তু ওরকম একটা করে ইলেকট্রন রয়ে গেছে যেটা সে ইউজ করে নাই। সেই ইলেকট্রনটা এই শীটটার মধ্যে, ওই লেয়ারটার মধ্যে ছোটাছুটি করতে পারে। তার মানে প্রত্যেকটা কার্বনের ওই ইলেকট্রনগুলা ওই মুক্ত ইলেকট্রনের মতো, ধাতু যেমন মুক্ত ইলেকট্রন ছিল, ঠিক এইখানেও প্রত্যেকটা কার্বনের বাইরে যে একটা করে ইলেকট্রন রয়ে গেছে যেটা বন্ধনে অংশ নেয় নাই, সেটা এখান দিয়ে ছোটাছুটি করতে থাকে। তার মানে এইখানে গ্রাফাইটের মধ্যে প্রত্যেকটা লেয়ারে এরকম অসংখ্য সঞ্চারণশীল বা মুক্ত ইলেকট্রন থাকে, এবং এই মুক্ত ইলেকট্রনগুলোর কারণেই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। এবং গ্রাফাইট পিচ্ছিল হয়, পিচ্ছিল হওয়ার রিজন হচ্ছে এই যে 2টা লেয়ার এরকম পরপর যে লেয়ার আই মিন আমাদের পেন্সিলের শীষ, এটা কিন্তু পিচ্ছিল হয়। তো পিচ্ছিল হওয়ার রিজন কি? আমরা যখন ঘষা দিচ্ছি, তার মানে এরকম একটা লেয়ারকে ঘষা দিচ্ছি, আর এই যে একটা লেয়ার যেহেতু আরেকটা লেয়ারের সাথে ভ্যান্ডার ওয়ালস বল দিয়ে আবদ্ধ, যেটা খুব দুর্বল, এই কারণে সহজে একটা থেকে আরেকটা সরে যেতে পারে, সহজে একটা থেকে আরেকটা সরে যেতে পারে, এর ফলে এটা পিচ্ছিল হয়। ওকে, আচ্ছা তাহলে ভিডিওটা দেখে আসি যে গ্রাফাইটটা কিভাবে থাকে একটু। আচ্ছা এই দেখ এখানে যে কার্বনের যে বিভিন্ন প্রকৃতিতে বিভিন্নভাবে কার্বন থাকে, তো কয়েকটা উদাহরণ দেখাই। এগুলাকে বলা হয় অ্যালাট্রোপস অথবা বহুরূপী, বহুরূপতা বলে আর কি, বা কার্বনের বহুরূপ কি কি হইতে পারে। এই যে ডায়মন্ড, গ্রাফাইট, এগুলাই এই দুইটাই এখন তোদের বইয়ে আছে। এই যে এরকম আরো যৌগ আছে, ফুলারিন আছে, আর এগুলা তো কমন দেখছিস। এই যে কোক কয়লা, চারকোল, এটা হচ্ছে কার্বন ব্ল্যাক, এইসব। তো আমরা এখন এই দুইটা নিয়েই কথা বলতেছি অ্যাকচুয়ালি। তো ডায়মন্ডের মধ্যে শেপটা কেমন থাকে? আর আচ্ছা আমি আগে গ্রাফাইট বলছি, যেহেতু আগে গ্রাফাইটে যাই। এই গ্রাফাইটের মধ্যেই দেখ এরকম লেয়ার লেয়ার। ওকে, প্রত্যেকটা কার্বন আরো 3টা কার্বনের সাথে যুক্ত, তার মানে কার্বন তার বাইরের 3টা ইলেকট্রন ইউজ করছে, একটা ইলেকট্রন রয়ে গেছে। তাহলে এই লেয়ার, এই লেয়ার, প্রত্যেকটা লেয়ার আবার একটা আরেকটার সাথে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল দিয়ে যুক্ত। এই কারণে আমরা যখন গ্রাফাইটের উপরে ঘষা দিচ্ছি তখন একটা লেয়ার আরেকটা লেয়ার থেকে সহজে সরে যাইতে পারতেছে, স্লাইড করতে পারতেছে, এই জন্য এটা পিচ্ছিল হয়। আর কেন বিদ্যুৎ পরিবহন করে? এখানে ওই যে কার্বনের যে মুক্ত ইলেকট্রনটা থেকে যায়, সেগুলা এই লেয়ারের উপর পুরো ছোটাছুটি করতে পারে, এখানেও ছোটাছুটি করতে পারে, ওই ওই মুক্ত ইলেকট্রন গুলার কারণেই সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা এইবার গ্রাফাইটের গঠনটা দেখে আসি, গ্রাফাইটটা কেমন। গ্রাফাইটের মধ্যে প্রত্যেকটা কার্বন পরমাণু এখানে সবগুলা সবগুলার সাথে 4টার সাথে যুক্ত। এক, এই যে যদি এটার কথা চিন্তা করি, এটা 1টা 2টা 3টা 4টা, এরকম প্রত্যেকটা 4টার সাথে যুক্ত। তার মানে সেইখানে তার 4টা হাত ইউজ করে ফেলছে বা 4টা ইলেকট্রন ইউজ করে ফেলছে, তার বাইরে কোনো ইলেকট্রন ইয়া নাই, মুক্ত অবস্থায় নাই। সো এই ক্ষেত্রে কার্বন, কোনো কার্বনেরই যেহেতু মুক্ত ইলেকট্রন নাই, বিদ্যুৎ পরিবহন করার জন্য যেহেতু মুক্ত ইলেকট্রন দরকার, সো ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। বাট সেটা ইয়া পারতেছে, গ্রাফাইট পারতেছে। সবাই কি বুঝতে পারছিস?
এই সবাই বুঝছিস এটুক? কোনো কথা নাই। আচ্ছা, মিটিংটা এন্ড দিচ্ছে, আবার জয়েন দে। ওকে, তো এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে কার্বন আর সিলিকন এই দুইটা গ্রুপ 14 মৌল, বাট কার্বনের অক্সাইড CO2 এটা হচ্ছে গ্যাসীয়, আর সিলিকন ডাইঅক্সাইড মানে দুইটা একই গ্রুপের মৌল, দুইটারই অক্সাইড নিলাম, এটা কঠিন। এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক নিম্ন, আই মিন গ্যাসীয় কক্ষ তাপমাত্রায়। আর সিলিকন ডাইঅক্সাইড সেটা হচ্ছে কঠিন পদার্থ, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থ। এইটার রিজন কি এটা ব্যাখ্যা করতে আসে। তো এইটারও আমাদের অ্যাকচুয়ালি গঠন দিয়ে বলা লাগবে যে সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে এই সিলিকন ডাইঅক্সাইডের প্রত্যেকটা সিলিকন, এই যে সিলিকন ডাইঅক্সাইড SiO2, তো এটা এভাবে থাকে না, এটা থাকে যেভাবে সিলিকন ডাইঅক্সাইডের অণুগুলা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে থাকে। এরকম এইখানকার একটা সিলিকন পাশের এই অক্সিজেনটার সাথে যুক্ত হয়েছে, অক্সিজেনের যেহেতু দুই হাত, আবার এই সাইডে আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে আরেকটা সিলিকন ডাইঅক্সাইডের। এরকম নিচে আরেকটা সিলিকন ডাইঅক্সাইড যদি থেকে থাকে তার সাথে এই সিলিকনটা যুক্ত হবে, এটা আবার নিচেরটার সাথে যুক্ত হবে, এরকম। এইভাবে সিলিকন ডাইঅক্সাইড গুলা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে বিশাল নেটওয়ার্ক গঠন করতেছে। তার মানে এইখানে যদি আমরা দেখি সিলিকন ডাইঅক্সাইডের অণুগুলা এককভাবে নাই, তারা কি হয়েছে প্রত্যেকটা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একটা জালের মতো গঠন সৃষ্টি করছে, বা পলিমারের মতো গঠন সৃষ্টি করছে, বা বৃহৎ অণু সৃষ্টি করছে, যেখানে প্রত্যেকটা সিলিকন তার চারপাশে 4টা অক্সিজেনের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত, আবার প্রত্যেকটা অক্সিজেন তার দুই পাশে 2টা সিলিকন পরমাণুর সাথে যুক্ত, এই অক্সিজেনটাও উপরে আরেকটা সিলিকনের সাথে যুক্ত। তার মানে আমার যদি সিলিকন ডাইঅক্সাইডের অণুকে আলাদা করতে হয় এখান থেকে, বা একটা সিলিকনকে যদি সরাইতে হয়, 4টা অক্সিজেনের জন্য বন্ধন ছিন্ন করে নেওয়া লাগবে, আবার একটা অক্সিজেনকে সরাইতে গেলে 2টা সমযোজী বন্ধন ভাঙা লাগবে। তো এই ক্ষেত্রে প্রচুর তাপের দরকার হবে। তো প্রত্যেকটা সিলিকন ডাইঅক্সাইড অণুকে একটা থেকে আরেকটা যদি সরাইতে চাই, আমার অনেকগুলা করে বন্ধন ভাঙা লাগতেছে। তো এই ক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ তাপের দরকার হবে, এই জন্য তারা কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে এবং তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। কেউ বুঝিস না এরকম কেউ আছে? বুঝছিস আশা করি। লেখাটা কিন্তু লিখে নিবি ওই ইয়ার থেকে, আর নোট পেয়ে যাবি রাত্রের মধ্যে, সমস্যা নাই। আর হচ্ছে CO2, যদি CO2-র কথা বলি যে CO2 কেন গ্যাসীয় হইল, CO2-র অণুগুলা এরকম আলাদা আলাদা, একটা CO2 আর একটা CO2-র সাথে সরাসরি কোনো কানেকশন নাই, দুর্বল ভ্যান্ডার ওয়ালস দিয়ে গঠিত। তার মানে এরা হচ্ছে একক অণু এবং বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তাদের মধ্যে যে বন্ধনটা আছে সেটা কেবলমাত্র দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল। এই কারণে ইজিলি কার্বন ডাইঅক্সাইডের অণুগুলা একটা আরেকটা থেকে অনেক দূরে দূরে থাকতেছে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক নিম্ন, এই কারণে কক্ষ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হয় আর সিলিকন ডাইঅক্সাইড কঠিন হয়। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি সব টাইপের কোশ্চেন যেগুলো আসার কথা আমি বলে ফেলছি। তো এগুলাই ঘুরে ফিরে বারবার আসে। আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো আজকের মতো ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।